সেক্ষেত্রে আপনি যেটা বললেন এডুকেশন, তার একটা ভয়ঙ্কর কন্ট্রিবিউশন আছে। ইনফ্যাক্ট আমরা মনে করি এডুকেশন টু এমপ্লয়মেন্ট টু সোশ্যাল এম্পাওয়ারমেন্ট। যে আজকের দিনে অন্তত ভারতবর্ষের মতো জায়গায় যেখানে অতীতে এত রকম রেস্ট্রিকশন পেরোতে হয়েছে, সেখানে মেয়ে ক্যান্ডিডেট, গার্ল ক্যান্ডিডেট বেশি। ইন মাই প্রফেশনাল এক্সপিরিয়েন্স বা বহু প্রফেশনাল লোকের সঙ্গে যতটুকু আলাপ আছে, তাদের সঙ্গে ইন্টারাকশন করে যতটুকু আমি নিজে বুঝতে পেরেছি, সেখান থেকে আমি একদম একটা ক্যান্ডিড ওপিনিয়ন দিলাম, কাউকে খুশি করার জন্য বা কাউকে দুঃখ দেওয়ার জন্য নয়। রাইট। আমি নারী, আমি মহীয়সী, আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না বিনায় নিদ্রাবিহীন শশী। আমি নইলে মিথ্যে হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যে হতো কাননে ফুল ফোটা। ঘরকন্যা থেকে এভারেস্ট বিজয়, আজ সর্বত্রই নারীদের জয় জয়কার। তাই আজ আন্তর্জাতিক নারী দিবসে ভারতবর্ষ সহ সমগ্র বিশ্বের নারীকে অভিনন্দন, সাহস, শক্তি। হে নারী, তোমাকে অভিবাদন আজ আন্তর্জাতিক নারী দিবসে। আর আজকে আমরা আছি পাথফাইন্ডারের স্টুডিওতে। আমি এশা এবং আমার সাথে আছেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ সন্দীপ ব্যানার্জি। স্যারকে নমস্কার আমাদের স্টুডিওতে এবং স্বাগত। তো আজকে আমরা যে অনুষ্ঠানটা নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটা কিন্তু ঠিক পডকাস্ট নয়। আমরা অ্যাকচুয়ালি আজকে একটু গল্প আড্ডা করব এবং আন্তর্জাতিক নারী দিবসে নারীদেরকে নিয়ে, সবাইকে নিয়ে আমরা একটুখানি গল্প করব, একটুখানি আপনাদের সাথে শেয়ার করব আমাদের কিছু কথা। তো আমি প্রথমেই, যেহেতু আমরা একটা ইনস্টিটিউটের পক্ষ থেকে আজকে এই আড্ডাটায় এসেছি, তাই প্রথমে একটুখানি পড়াশোনা নিয়েই কথা বলবো। স্যার, আমি আপনাকে একটুখানি ছোট করে জানতে চাই যে আজকের ডেটে নারীদের জন্য কিন্তু আর কোথাও কোনো রেস্ট্রিকশন নেই, কিন্তু তবুও আমরা জানবো যে পড়াশোনার জায়গায় বা কেরিয়ার অপশানে সমস্ত মেয়েদের জন্য, গার্ল চাইল্ডদের জন্য আপনি কি কি ক্যারিয়ার অপশন সাজেস্ট করবেন? দেখুন, কেরিয়ারের বা কেরিয়ার অপশন নিয়ে কথা বলার আগে একটা জিনিস বলতেই হবে। কেন, আমরা যখন ইন্টারন্যাশনাল উইমেন্স ডে নিয়ে কথা বলছি, স্বভাবতই উইমেন লিবারেশন, উইমেন ইম্যানসিপেশন, এই কথাগুলো চলে আসে এবং সেটাই প্রাসঙ্গিক, অবশ্যই তাই। এবং সেক্ষেত্রে আপনি যেটা বললেন এডুকেশন, তার একটা ভয়ঙ্কর কন্ট্রিবিউশন আছে। ইনফ্যাক্ট আমরা মনে করি এডুকেশন টু এমপ্লয়মেন্ট টু সোশ্যাল এম্পাওয়ারমেন্ট, এটা হচ্ছে কনসেপ্ট একদম। এবং আমরা যেহেতু আজকে এই এডুকেশন সিস্টেমে আমরা বলি, বিশেষ করে আপনি যদি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্টেট এডুকেশন পলিসি দেখেন, সেখানে দেখবেন ডাইভার্সিটি, ইকুইটি এবং ইনক্লুসিভনেস, এই তিনটে জিনিসের উপরে ভয়ঙ্করভাবে এমফাসাইজ করা হচ্ছে। এবং এই ইনক্লুসিভনেস বলতে সেখানে গার্ল চাইল্ডরা ভীষণভাবে এই পড়াশোনার আওতার মধ্যে এসছে। আমি একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। ধরুন মাধ্যমিক পরীক্ষা, আপনি যদি টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস যারা এই মাধ্যমিক পরীক্ষায় অ্যাপিয়ার করছে সেই সংখ্যাটা দেখেন, আর পার্সেন্টেজ অফ গার্ল চাইল্ড স্টুডেন্টস যারা অ্যাপিয়ার করছে সেই সংখ্যাটা দেখেন, দেখবেন গার্ল চাইল্ড স্টুডেন্টসদের পার্সেন্টেজ ইজ হায়ার দ্যান বয় চাইল্ড স্টুডেন্টস। মানে এটা শুনে ভীষণ একটা, কি বলবো, ভীষণ প্লেজার, মানে এটা খুব ভালো লাগার একটা বিষয় যে আজকের দিনে অন্তত ভারতবর্ষের মতো জায়গায় যেখানে অতীতে এত রকম রেস্ট্রিকশন পেরোতে হয়েছে মেয়েদেরকে, সেই জায়গায় এসে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা, এটা স্যার খুব ভালো করে জানেন কারণ এটা স্যারের ফিল্ড, সেখানে মেয়ে ক্যান্ডিডেট, গার্ল ক্যান্ডিডেট বেশি। এটা সত্যি আমাদের জন্য ভীষণ ভীষণ একটা আনন্দের বিষয় আজকে, অন্তত এই নারী দিবসে। তো আপনি একটুখানি প্লিজ, ওরা মাধ্যমিক পরীক্ষা তো দিচ্ছেই, তারপরে হয়তো এইচএস অবধিও যাচ্ছে, কিন্তু তার পরবর্তীতে ওরা কি হারিয়ে যাচ্ছে, নাকি কতজন বা কত পার্সেন্ট ওদের মধ্যে এমন একটা জায়গায় যাচ্ছি যাদেরকে আমরা খুঁজে পাচ্ছি, বা খুঁজে পেতে গেলে ওদের কি করতে হবে সেইটা আপনি একটুখানি। দেখুন, হারিয়ে যাওয়ার জায়গাটা প্রায় নেই বললেই চলে। আমি যদি আমার রাজ্যের কথা ভাবি, ঠিক, সেখানে দুটো এমন প্রকল্প আছে, আরো অনেক প্রকল্পই আছে, কিন্তু একটা তো
মানে হাইলি এফেক্টিভ বলতে যা বুঝি সেটা হচ্ছে কন্যাশ্রী। কন্যাশ্রী। আমরা জানি সেটা হুম হুম, আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত প্রকল্প, একদম। এবং সবুজ সাথীর মতন একটা প্রকল্প যেখানে বাইসাইকেল দেওয়া হচ্ছে। হুম হুম, এই সব প্রকল্পের এছাড়া আরো অনেক প্রকল্প আরো আছে। অনেক কিছু আছে। অনেক ধরুন হ্যাঁ, শিক্ষাশ্রী আছে, ঐক্যশ্রী হুম। আছে, বিভিন্ন ধরনের ঠিক। সোশ্যাল স্কিমস অফ এডুকেশন যেখানে ঠিক। মেয়েরাও সুযোগ সুবিধা পাচ্ছে। কন্যাশ্রী ইজ এক্সক্লুসিভলি ফর ওমেন, এবং হুম হুম। সেটা স্কুল এডুকেশন টু হায়ার এডুকেশন পর্যন্ত। একদম। এই প্রকল্পগুলো থাকার ফলে মেয়েরা আগে যে সমস্যায় পড়তো, যে অর্থনৈতিক কারণে আসতে পারছে না, হয়তো দেখা যাচ্ছে বাড়িতে একটা ছেলে একটা মেয়ে থাকলে ছেলেটাকে পড়তে পাঠানো হচ্ছে, মেয়েটাকে পড়তে পাঠানো হচ্ছে না, এই সমস্যাগুলোর তো প্রায় সমাধান হয়ে গেছে। একদম, হ্যাঁ, ঠিক। এবং যেহেতু তারা পড়াশোনাটা অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারছে, স্বভাবতই তাদের কাছে এরপরে চাকরি হোক, ব্যবসা হোক, ফ্রিল্যান্সিং হোক, রাইট। নিজে থেকে কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট কোনো প্রফেশনের মধ্যে আসার চেষ্টা হোক, এগুলো তো আমরা দেখতে পাচ্ছি। ঠিক। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা ভোকেশন বা প্রফেশনের কথা বলি, তখন আমরা কেবলমাত্র চাকরির কথা কিন্তু বলি না। না। আমরা সেখানে এন্টারপ্রেনারশিপের কথা বলি, আমরা সেখানে ফ্রিল্যান্সিং এর কথা বলি, আমরা সেখানে ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশনাল ক্রিয়েশন তার কথা বলি। ঠিক। সব ধরনের পেশায় কিন্তু আজকের দিনে মহিলারা বর্তমান। এবং আপনি যদি পেশার একটা স্প্যান দেখেন বা পরিধি দেখেন, দেখবেন সেখানে অটোমোবাইল সেক্টরে ড্রাইভিং থেকে শুরু করে ঠিক। ইন্ডিয়ান ন্যাশনাল ডিফেন্সে গুরুত্বপূর্ণ পদে মহিলারা কিন্তু কর্মরত। এবং আমরা ভারতবর্ষে বাস করছি, পশ্চিমবাংলায় আছি। আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তিনিও একজন মহিলা, এবং আমাদের বিভিন্ন রাজনৈতিক পদে আমরা বিভিন্ন জনকে দেখতে পাচ্ছি। শুধু মুখ্যমন্ত্রী বলে নয়, আমাদের চিফ সেক্রেটারি যিনি, হুম, তিনিও মহিলা। একদম। তো মানে আমরা সত্যি কথা বলতে কি, সংসার শাসন নিয়ে আমাদের একটা আগে একটা বড় জায়গা ছিল বা এখনো আছে, কিন্তু দেশ শাসনের ক্ষেত্রে আমরা যখন মহিলাদের পাচ্ছি, সেটা আজকে থেকে নয়, আরো অনেক আগে থেকেই আমরা কিন্তু অনেক সংখ্যাটা জনকে বেড়েছে। পেয়েছি, আরো মানে বেড়েছে। যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, কর্পোরেটস, সোশ্যাল সেক্টর, রাইট। ইকোনমিক সেক্টর, টিচিং প্রফেশন হোক, বিভিন্ন পেশায় কিন্তু বেশি করে উন্নীত পদে কিন্তু মহিলারা আছে। এবং আরেকটা জিনিস বলতেই হবে যে আজ থেকে 50 বছর আগে যে সোশ্যাল ট্যাবুস গুলো ছিল একটা প্রফেশন সম্বন্ধে, যে ঠিক। মেয়েরা কেবলমাত্র এই প্রফেশনের জন্যই একদম। শুধু, একদম। আমার মনে আছে আজ থেকে 50 বছর আগে আমি শুনেছিলাম, মানে আই ওয়াজ নট দেয়ার টু স্টাডি, বাট আমি মানে আই হ্যাভ হার্ড ফ্রম মাই প্রিডিসেসর্স, আমি শুনেছিলাম যে অনেকেই মনে করতো সরকারি চাকরি, বিশেষ করে যদি শিক্ষক বা শিক্ষিকা পেশা, শিক্ষিকা, হ্যাঁ। সেটাই হচ্ছে সব থেকে ভালো পেশা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেটা ভাবার কোনো জায়গা না। আমরা ব্যাংকার হিসেবে তাদেরকে পাচ্ছি, ওয়েলথ ক্রিয়েটার হিসেবে তাদেরকে পাচ্ছি, সিভিল সার্ভেন্ট হিসেবে তাদেরকে পাচ্ছি, শিক্ষিকা বা শিক্ষার পেশাতে তো অবশ্যই পাচ্ছি, অবশ্যই, হ্যাঁ। স্পোর্টস পার্সন হিসেবে তাদেরকে পাচ্ছি, মেডিসিনে তাদেরকে পাচ্ছি, ড্রাইভিং এ পাচ্ছি, ড্রাইভিং এ পাচ্ছি, ফিজিক্যাল ট্রেনার হিসেবে পাচ্ছি, ব্লগার হিসেবে পাচ্ছি, রাইট। ওয়েব ম্যাপ ক্রিয়েটর হিসেবে পাচ্ছি। এমন কোন প্রফেশন আছে এন্টারপ্রেনারশিপ, অনেক সব ধর এন্টারপ্রেনারশিপে তো পাচ্ছি। এবং একটা জিনিস আমি বলে রাখি এই ব্যাপারে, ওয়েস্ট বেঙ্গলের কথা বলতেই হবে, যেহেতু ওয়েস্ট বেঙ্গল ইজ হ্যাভিং ওয়ান অফ দ্য লার্জেস্ট সেলফ হেল্প গ্রুপস ইন দ্য কান্ট্রি, মেজরিটি অফ দ্য সেলফ হেল্প গ্রুপস ইন ওয়েস্ট বেঙ্গল, এটা কিন্তু পরিচালিত হয় মহিলাদের দ্বারা। একদম। অর্থাৎ সব ধরনের একটা পেশার কথা যদি ভাবতে শুরু করি, যত রকমের পেশাগত দিক আছে সব দিকে কিন্তু আমরা মহিলাদের সমানভাবে পাচ্ছি। কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি তারা অনেক বেশি ভালো কাজ করছে, বহু সেক্টর আছে যেখানে মহিলারা অনেক বেশি ভালো কাজ করছে, দে আর মোর এফেক্টিভ ওয়ার্কার্স। সুতরাং এই ডিসক্রিমিনেশনের জায়গা, যে ওরা এটা পারে ওরা এটা পারে না, ওদের জন্য এই পেশাই কেবলমাত্র নির্ধারিত, এইটা বোধহয় ভাবার সময় না, একদম। মানে এটা আমি অন্তত আমার এখান থেকে সমস্ত মহিলাদের কাছে একটা মেসেজ দিচ্ছি যে এখন কিন্তু আর সেই দিনটা নেই যেখানে আপনারা যারা মেয়েদেরকে বড় করছেন তারা বলবেন যে তুমি মেয়ে হয়েছো মানে যদি শিক্ষকতা করো সেটাই তোমার জন্য সব থেকে ভালো। একদম নয়, এইভাবে কিছুই বাছাই করে দেবেন না।
মেয়েদেরকে বাঁচতে দিন, তাদেরকে পছন্দ করতে দিন, চয়েস করতে দিন তারা কোন প্রফেশনে যাবে এবং কিভাবে গিয়ে তারা আজকে এস্টাবলিশড হচ্ছে, সেটেলড হচ্ছে, সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস এখানে বলতে হবে, যে একটা কথা উল্লেখ করতে হবে, আপনি দেখুন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, রাইট, সেখানে কিন্তু ফ্যাশন, মেয়েরা এবং ছেলেরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। আমরা যে রিয়েলিটি শো গুলো দেখি, আপনি যদি সংখ্যা দেখেন পার্টিসিপেন্ট, আপনি দেখুন প্রায় সমান। একদম, অ্যাচিভমেন্ট যদি দেখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। অর্থাৎ এই ডিসক্রিমিনেশনের না, কোনো মানেই হয় না কোনো জায়গায়। আমাদের যেটা বুঝতে হবে, এটা একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার, তো এটা অনেকের Right. মাথায় এটা কিন্তু এখনো আছে, এমন নয় আমরা এখানে বসে আলোচনা করলেই যে সবটাই সলভ হয়ে যাবে বা সবাই সেই মানে মানসিকতা নিয়েই চলছে। কিন্তু আমরা এক্সপেক্ট করব যে যেমন যত দিন যাচ্ছে এটা উন্নত হচ্ছে, এই ব্যারিয়ারটা আস্তে আস্তে ভেঙে পড়ছে, নিশ্চয়ই আগামী দিনে এটা আরো বেশি ভেঙে পড়বে। এটা নিছকই একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার, আপনি এটাকে ব্লকেজ বলতে পারেন, কিন্তু এইটা ভাবার কোনো জায়গা নেই। যে কোনো প্রফেশন, যে কোনো ভোকেশন, সেখানে মহিলারা একই রকম পারদর্শী, একই রকম ভাবে তারা প্রভাবশালী এবং একই রকম ভাবে তারা পারফর্ম করছে, বরঞ্চ কিছু ক্ষেত্রে তো দে আর বেটার বেশি। মানে আমার নিজের মনে আছে, আমি তো অনেক জায়গায় কাজ করে এসেছি এবং সেখানে কোনো একজন, আমি নাম উল্লেখ করছি না, বস আমাকে নিজে বলেছিলেন যে এশা এইরকম একটা ডেজিগনেশনের জন্য কিছু ক্যান্ডিডেট দরকার এবং আমি কিন্তু প্রেফার করব ফিমেল ক্যান্ডিডেট। তার কারণ হচ্ছে তারা এক জায়গায় বসে যেভাবে কনসেন্ট্রেটেড পুরো জিনিসটা করে। আমি অনেক সময় দেখেছি আমার মেল যারা আছেন তারা স্টাফসরা বারবার উঠছেন আসছেন, মানে কিন্তু আমি অদ্ভুতভাবে দেখেছি অনেক রাত অবধি এক জায়গায় বসে যে কনসেন্ট্রেশনে যেভাবে তারা কাজ করছেন। প্লিজ ডোন্ট মাইন্ড, আমি কাউকে এটা মাইন্ড করার ব্যাপার নয়, কিন্তু এটা ফ্যাক্ট। আমাকে একজন বলেছেন যে তুমি দেখো, অবশ্যই ফ্যাক্ট। তার কারণ ওরিয়েন্টেশন যদি আপনি বলেন, সেটা বোধহয় ফিমেলদের ক্ষেত্রে বেটার, এবং যদি আপনি বলেন একটা কাজ খুব গুছিয়ে করা, সেক্ষেত্রে কিন্তু মহিলারা কোনো অংশে পিছিয়ে নেই, বরঞ্চ বোধহয় একটা এগিয়ে আছে। আপনি যদি কনসেন্ট্রেশনের কথা বলেন, আপনি যদি ডেডিকেশনের কথা বলেন, আপনি যদি সিরিয়াসনেসের কথা বলেন, এই সব কটা যদি অ্যাডজেক্টিভ আপনি মানদণ্ড করেন বা মাপকাঠি করেন, কোথাও মহিলারা পিছিয়ে নেই। আমার ব্যক্তিগত ধারণা বোধহয় একটু হলেও এগিয়ে আছে। থ্যাংক ইউ স্যার। মানে আপনি যে আনবায়াসডলি আমার সাথে, এটা কোনো বায়াসের জায়গা নেই, এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত, হোয়াট আই হ্যাভ রিয়েলাইজড ইন মাই প্রফেশনাল এক্সপিরিয়েন্স, বা বহু প্রফেশনাল লোকের সঙ্গে যতটুকু আলাপ আছে, তাদের সঙ্গে ইন্টারাকশন করে যতটুকু আমি নিজে বুঝতে পেরেছি, সেখান থেকে আমি একদম একটা ক্যান্ডিড ওপিনিয়ন দিলাম, কাউকে খুশি করার জন্য বা কাউকে দুঃখ দেওয়ার জন্য নয়। রাইট। কিন্তু স্যার একটা কথা আমি বলবো, যেটা আমার পার্সোনালি মনে হয় এবং এটা সত্যি অনেক জায়গায়, যে আমরা মেয়েরা যারা প্রফেশনালি একটা জায়গায় এসে পৌঁছেছি, বিভিন্ন ফিল্ডের হতে পারে, সেটা ডক্টর হতে পারে, টিচার হতে পারে, অন্যান্য যে কোনো ফিল্ডের, যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে হতে পারে, তো এখনো একটা জায়গা আছে কোনো কোনো ফ্যামিলিতে, যে যেহেতু আমি মেয়ে তাই আমি ঘরে পৌঁছানোর পর যে সংসারের কাজগুলো, মানে অনেক কাজ তো থাকে, তো সেই কাজগুলো কিন্তু ওই মাকেই করতে হবে বা মেয়েকেই করতে হবে। মানে গিয়ে আমাকেই খেতে দেওয়ার, খাবারটা গরম করে দিতে হবে, আমার মেয়েও ওয়েট করে আছে যে মানে মাম্মা আসলেই এটা করে দেবে। এই যে জায়গাটা, মানে এটা আমি আমার ফ্যামিলি বা অন্য কারোর ফ্যামিলি নিয়ে পার্টিকুলারলি কথা বলছি না, জেনারেলাইজড একটা বিষয় আছে যে ঘরে ফেরার পর অনেকে আবার বলেন, মানে অনেক ফ্যামিলিতে আমি এরকম বলতে শুনেছি, তোমাকে আমি স্বাধীনতা দিয়েছি, তুমি বাইরে এত কাজ করছো, কিন্তু ঘরটা কিন্তু তোমাকে মেনটেন করতে হবে বা ঠিক রাখতে হবে। তো এটা হয়তো কোনো অন্যায় নয়, কিন্তু এখনো মানসিকতার জায়গায় হয়তো কোথাও কোথাও কোনো ব্লকেজ আছে। সো আমি আপনাকে বলবো, যেহেতু আপনি এতগুলো কথা আমাদেরকে বললেন, যে আপনি এবার, আমি এতক্ষণ মেয়েদের জন্য কথা বলছিলাম, স্যার এবার যে সমস্ত মেয়েরা ফ্যামিলিকে, মানে ফ্যামিলি রেখে আজকের দিনে প্রফেশনালি এস্টাবলিশড, তো তাদের হাজব্যান্ড হোক বা তাদের ফ্যামিলিতে আর যারা যারা আছেন, তাদেরকে আপনি কিভাবে সাজেস্ট করবেন যে তাদেরকেও একটু হেল্প করতে, মানে সংসারটাও তো সবার। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনি যে সমস্যাটার কথা বললেন, এটা এই জন্য এখনো আছে, ডেফিনেটলি আছে, ইমপ্র্যাকটিক্যাল হয়ে কোনো লাভ নেই। তার কারণ হচ্ছে কিছু এজ ওল্ড সিস্টেমের বিলিফস, যেগুলো আমরা বলি এজ ওল্ড বিলিফস, যেগুলো অনেক বছর ধরে, অনেক যুগ ধরে আমাদের মধ্যে এসেছে, সামাজিকভাবে থেকে গেছে, ভুল হোক ঠিক হোক, সেগুলো থেকে গেছে, সেগুলো তো আপনি একদিনে পরিবর্তন করতে পারবেন না। সেখানে এটা বলে যে
আগে বলা হতো গৃহকর্ম নিপুণা, মানে আপনি যদি আজ থেকে 50 বছর আগে কোনো বিয়ের অ্যাডভার্টাইজমেন্ট দেখে, সেখানে দেখবেন লেখা হচ্ছে গৃহকর্ম নিপুণ। রাইট। তার কারণ এইটা ছিল কনসেপ্ট। কেন তখন মহিলারা প্রফেশনালি খুব বেশি ইনভলভ থাকতো না, তারা বেশিরভাগ ক্ষেত্রেই ঘরটা সামলাতো এবং ঘর সামলাবে তারা, এটাই ছিল কনসেপ্ট। কিন্তু পরিবর্তন হয়েছে দিন, আমরা বলছি ম্যাট্রিক্স অফ ইকোনমিক এম্পাওয়ারমেন্ট। তার কারণ এটা বোঝা গেছে যে সোশ্যাল এম্পাওয়ারমেন্ট বা সোশ্যাল ডেভেলপমেন্ট, আজকে আমরা বলছি হলিস্টিক ডেভেলপমেন্ট, কোনো সোসাইটি হলিস্টিক ডেভেলপমেন্ট হতে পারে না যদি সেখানে সবার ডেভেলপমেন্ট না হয়। এবং যেহেতু মহিলারা as much important as their male counterparts, perhaps more important than male counterparts, তার কারণ আমরা এটা স্ট্যাটিস্টিক্যালি বলি, সোশ্যালি বলি, একাডেমিক্যালি বলি যে আমি যদি একজন মহিলাকে পড়াশোনা শেখাই, আমি একটা ফ্যামিলিকে পড়াশোনা শেখাচ্ছি। দিস ইজ অ্যাকসেপ্টেড, ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড। সেই কারণে এইটা ভাবার কোনো কারণ নেই যে ওরা কেবল ঘর সামলাবে আর পুরুষরা বাইরে গিয়ে কাজ করবে, এইটা ভাবার জায়গা নেই। মহিলাদের ডেভেলপমেন্ট যদি সত্যি ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ডেভেলপমেন্ট অফ উইমেন, তাহলে সেখানে সোশ্যাল ডেভেলপমেন্টের একটা ইম্পর্টেন্ট সেক্টর হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট। এই ম্যাট্রিক্সটা যখনই ইম্পর্টেন্ট হয়ে গেল এবং বিশেষ করে যখন ফিমেল লিটারেসি রেট ক্রমশ বাড়তে থাকলো, লিটারেসি রেট বাড়ার সাথে সাথে তাদের ভোকেশনাল ইনভলভমেন্ট অনেক বেড়ে গেল, তারা নিজেদেরকে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠা করতে শুরু করলো, তাই এখন তারা সব পেশাতেই আছে। এখন বিভিন্ন পেশায় থাকার সঙ্গে সঙ্গে হ্যাঁ ডেফিনেটলি বাড়িতে তাদের একটা রোল তো আছে, ইনফ্যাক্ট হয়তো বেশি রোল আছে, এবং এই ব্যালেন্স করাটা কিন্তু খুব কঠিন। ইট ইজ ভেরি ডিফিকাল্ট, কেন সেখানে তাকে হয়তো বাড়ি ফিরে অনেক রকম প্রশ্নের উত্তর দিতে হতে পারে, অনেক রকম দাবির মুখে দাঁড়াতে হতে পারে, তার সন্তানের কাছ থেকে হতে পারে, তার স্বামীর কাছ থেকে হতে পারে, এবং আরো যারা আছেন তাদের বাড়ি। এই ব্যালেন্সিংটা অত্যন্ত কঠিন। আমার ব্যক্তিগত মত, কোঅপারেশন বলুন, সাপোর্ট বলুন, তাদের সঙ্গে তাল মিলিয়ে সাহায্য করা বলুন, এইটা বাড়ির অন্যান্য লোকেদের করাটা অত্যন্ত দরকার। এটা প্রয়োজন। এটার মধ্যে কিন্তু অন্যায় তো প্রশ্নই ওঠে না। এটার মধ্যে কোনো আমাকে যদি আপনি বলেন এটার মধ্যে কোনো ক্রেডিট নেই। রাইট। এটা করাটাই উচিত, এটা করাটাই নর্মাল অ্যান্ড ন্যাচারাল, এবং এইটা যদি করা যায় তাহলে আমার মনে হয় কিছুর ব্যালেন্স। এবং মানে উইমেন দ্য প্রফেশন, যার একটা ভয়ঙ্কর সোশ্যাল কন্ট্রিবিউশন আছে, উইমেন দ্য প্রফেশনাল, এই উইমেন দ্য প্রফেশনাল এর যে ম্যানিফেস্টেশন, এর আরো বেটার পারফর্মার, এটা সে তখন আরো ভালো করে হতে পারবে, ভালো করে করতে পারবে যখন সে তার হোম ফ্রন্টে একটা ইমোশনাল সাপোর্ট পাবে। রিসেন্টলি একটা কথা খুব উচ্চারিত হয়, ইমোশনালি ইন্টেলিজেন্ট মাদার। দিস ইজ আ টার্ম which is absolutely a new coinage, এটা আমরা ব্যবহার করছি। ইমোশনালি ইন্টেলিজেন্ট মানে যে তার প্রফেশনকে, তার ভোকেশনকে এবং তার ইমোশনাল রেসপন্সিবিলিটিস গুলো পার্টিকুলারলি টুয়ার্ডস চিলড্রেন, সেটাকে ব্যালেন্স করছে, এবং সে একই দিকে trying to take care but taking care of her children at the same time, not neglecting her vocation. এই যে ব্যালেন্সটা ডেফিনেটলি যারা প্রফেশনাল তারা নিশ্চয়ই করে, ডেফিনেটলি করে। সবসময় একইভাবে করে উঠতে পারে এটা সম্ভব না। অনেকেই আছেন এমন প্রফেশনে তাদের পোস্টিং, তাদের এমন জায়গায় তাদের পোস্টিং, এমন কাজ তারা করেন, তাদের ডিউটি আওয়ার্সের এমন যে বায়োলজিক্যাল ক্লকটাই তাদের চেঞ্জ হয়ে গেছে। এইখানে কিন্তু তাদের সঙ্গে যারা আছে, they need to adjust, they need to understand. এটা কিন্তু empathy, not sympathy. Right. I will not use the word sympathy, I will rather use the word empathy. তাহলে দেখবেন এই ব্যালেন্সটা হবে, এবং আবার বলছি women the professional will be of a better scale, of a higher degree. রাইট স্যার। আরও একটা কথা বলি, মানে যেহেতু আমরা আজকে একটা আনবায়াসড একটা ডিসকাশনে যাচ্ছি, তো আমার মনে হয় যে এই পয়েন্টগুলো একটুখানি কথা বলা ভালো এই পয়েন্টগুলোতে। তো সেখানে আরও একটা টার্ম আমরা ছোট করে আমি বলি যে এটাও আমরা মানে অ্যাকচুয়ালি প্রচুর শুনি, সেটা হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই জব করছেন, দুজনেই আর্ন করছেন, কিন্তু কোনো সময়ে আমি যেমন অন্য একটা কথা নিয়ে বললাম, ঠিক অপোজিট আর একটা জায়গায় আমরা দেখি, খুব কমনলি দেখি যে অনেক মহিলারা বলতে থাকেন যে আমি জব করছি, এটা আমার শখে বা এটা আমার হবি বা আমি করছি, বাট আমি ফ্যামিলিতে কোনো রকম মানি কন্ট্রিবিউট করব না। রাইট স্যার, এটা আমরা প্রচুর মহিলাকে বলতে দেখি যে
সংসার কিন্তু চলবে তোমার খরচে, বাচ্চা কিন্তু মানুষ হবে তোমার খরচে। কিন্তু আমি যেহেতু চাকরি করছি, প্রফেশনালি এস্টাবলিশড, সো আমাকে সব রকমভাবে আমি হেল্পটাকে চাইছি। তো আমি এটা বলবো, অ্যাকচুয়ালি স্যারও এটাতে নিশ্চয়ই বলবেন কিছু কথা, যে আমরা মেয়েরা যদি আমরা এক্সপেক্ট করি যে ফ্যামিলিতে সবাই আমরা একসাথে কাজ করব, তাহলে ডেফিনেটলি এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে ফ্যামিলিতে আমরা সবাই কন্ট্রিবিউট করব, কারণ ফ্যামিলিটা কারুর একার নয়, কোনো একজন পুরুষের একটা ফ্যামিলি নয়, বাচ্চাটাও কারুর একার নয়। তাই আমরা যদি এই পুরো জায়গাটাই একটু এই কারণেও অনেক সময় অনেক মেল ওটাও কিন্তু একটা এজ ওল্ড বিলিফ। যেমন Right. একটা এজ ওল্ড বিলিফ হচ্ছে যে মহিলারা ঘর সামলাবে, তেমন এটাও একটা এজ ওল্ড বিলিফ যে সংসারের যে ইকোনমিক্স বা অর্থনীতি বা রোজগার, যে একদম সিম্পল বাংলায় বলি, সেটা পুরুষরাই করবে এবং সংসারের অর্থনৈতিক যা দায় দায়িত্ব সেটা পুরুষদেরই বহন করতে হবে। দুটোই কিন্তু একটা ধারণা যেটা অনেক যুগ ধরে আমাদের মধ্যে এসছে, দুটোর কোনো ধারণাটাই ঠিক নয়। একদম কেন ইনহেরিট করেছি দুটো, আমি ইনহেরিট করেছি এবং হ্যাঁ, এটা এই আমি টাকা সমান- রোজগার করলেও আমি দেবো না যেহেতু আমি মেয়ে। না, ওইটা ভাবার কোনো কারণ নেই। কারণ আমি যদি প্রফেশনালি কোনো জায়গায় ভালো করি, তার পেছনে আমার ফ্যামিলির একটা কন্ট্রিবিউশন আছে, আমাকে এটা ভাবতে হবে। সেকেন্ড হচ্ছে, আমি যদি ভালো করি তাহলে আমার যে সাকসেস সেটা আমি কোথায় শেয়ার করি? আগে তো ফ্যামিলিতেই শেয়ার করি। রাইট। সুতরাং আমারও কিছু রেসপন্সিবিলিটি আছে টুয়ার্ডস দ্য ফ্যামিলি। এমন হতেই পারে যে কোনো একটা কারণ হয়তো হাজব্যান্ড ইজ ইন ট্রাবল, হতেই পারে ইকোনমিক্যালি ইন ট্রাবল, সেখানে তো লাইক এভরি ওয়াইফ বা তারও উচিত টু হেল্প দ্য ফ্যামিলি, টু রান দ্য শো। এইখানে কিন্তু কম্পিটিশনের জায়গা নয়। ইট ইজ দ্য কোয়েশ্চেন অফ কমপ্লিমেন্টিং ইচ আদার, রাইট। ইট ইজ নট দ্য কোয়েশ্চেন অফ কম্পিটিং উইথ ইচ আদার। এই ধারণাগুলোর বাইরে বেরোলে দেখবেন এই প্রশ্নটাই আসবে না, এই ইস্যুটাই আমার কাছে আসবে। স্যার আমরা শেষের দিকে মোটামুটি চলে এলাম আলোচনায়। তো আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন যে প্রথমে এডুকেশন বা আমাদের প্রথম যা কিছু, তারপর এমপ্লয়মেন্ট, এবং শেষে গিয়ে আপনি যে টার্মটা ইউজ করেছেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই জায়গাটা নিয়ে আপনি একটু বলুন যে শুধু এমপ্লয়মেন্ট নয়, তারপর আমরা ফাইনালি নিজেদেরকে যে জায়গাটায় দেখতে চাই বা দেখতে চাওয়া উচিত, সেখানে আর কি কি করা উচিত এবং কি কি সাজেশন আপনার? দেখুন, আমি কেন এডুকেশন কথাটা বলেছিলাম না, আপনি যদি 150 বছর আগে ফিরে যান, ধরুন বিদ্যাসাগর মহাশয় বা তারও আগে রামমোহন রায়, রাজা রামমোহন রায় বা স্বামী বিবেকানন্দ বা সেই সময় যারা রিফর্মিস্ট ছিলেন, প্রত্যেকেই কিন্তু বারবার বলেছেন যে আমাদের গার্ল চাইল্ড এডুকেশন এই রেট বাড়াতে হবে, গ্রস এনরোলমেন্ট রেশিও অফ স্টুডেন্টস, গার্ল চাইল্ড স্টুডেন্টস, সেটা বাড়াতে হবে। বেশি বেশি করে শিশুদের, যারা মেয়ে আর কি, তাদেরকে আমাদের আনতে হবে শিক্ষার আঙিনার মধ্যে। কেন? শিক্ষার আঙিনায় আসলে তবে তারা নিজেদের মতন করে ভাবতে পারবে। আজকে একজন মেয়ে ডিসিশন নিচ্ছে দাঁড়িয়ে, এটাই তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই ডিসিশনটা সে কেন নিতে পারছে? সে ঠিক করছে যে আমি এই কাজটা করব, সে ঠিক করছে আমি এই কাজটা করব না। এই যে করব কি করব না, এই ডিসিশন নেওয়ার যে ক্ষমতা, সেটা এসছে থ্রু এডুকেশন, একদম এটা এসছে থ্রু এমপ্লয়মেন্ট। এবং আমি যদি এটাকে এম্পাওয়ারমেন্ট বলি, ইট ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট এক্সাম্পলস অফ সোশ্যাল এম্পাওয়ারমেন্ট। যে আমি দাঁড়িয়ে ডিসিশন নিচ্ছি নিজের সম্বন্ধে, আমাকে কারোর উপর ডিপেন্ড করতে হচ্ছে না, কারোর মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে না, বা সবসময় কারোর কথা শুনে চলতে হচ্ছে না। সে ভুল বললেও আমাকে শুনতে হচ্ছে, এটা হচ্ছে না। দেখুন, কথা শুনে চলতে হতে পারে, এমন হতে পারে যে আমি হয়তো ভুল, আমি একটা ভালো অ্যাডভাইস পেলাম, সেটা নিশ্চয়ই আমি নেব। কিন্তু আগে অনেক সময় এমন হয়েছে যে ভুল হোক ঠিক হোক আমাকে মেনে নিতে হয়েছে। চাপিয়ে দেওয়া। কেন চাপিয়ে দেওয়া হয়েছে? না, আমার নিজের কিছু করার ক্ষমতা নেই। এই যে আমার ডিসিশন নেওয়ার ক্ষমতা, আমার জীবনকে নিজের মতন করে চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা, এইটা আমি সবসময় ওই জন্য বলি এডুকেশন টু এমপ্লয়মেন্ট টু সোশ্যাল এম্পাওয়ারমেন্ট। এবং এই ইন্ডিভিজুয়াল এম্পাওয়ারমেন্টটা সোশ্যাল এম্পাওয়ারমেন্ট, এটা একজন থেকে বহুজন, বহুজন থেকে অনেক অনেক, এবং এটা কন্ট্রিবিউট করবে সামাজিক উন্নয়নের জন্যে। এবং এই কন্ট্রিবিউশনটার ফল হচ্ছে অনেক ধরনের সামাজিক ব্যাধি, সেখান থেকে আমাদের সমাজ মুক্ত হবে। ঠিক, এটাই তো আমরা চাই। আমরা চাইবো যে সামাজিক উন্নতি বা সামাজিক উন্নয়ন মানে কি, যে যে খারাপ জিনিসগুলো অনেক বছর ধরে ঘটে এসেছে
সেই খারাপ জিনিসগুলো ঘটবে না, বা সেটা অনেকটা কমে যাবে, আস্তে 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 হয়তো চলে যাবে। এই জায়গাটা তখনই সম্ভব যখন একজন নিজেই নিজের ভাগ্য নির্ধারণ করতে পারে। এটা কি আমার ব্যক্তিগত ধারণা, দিস ইজ সোশ্যাল এম্পাওয়ারমেন্ট। ঠিক, তাহলে আমরা একদম শেষে যে মেসেজটা আবারও দিই সমাজের সমস্ত নারীকে, সেটা হচ্ছে যে প্রথম শর্ত হলো বা প্রথম যেটা বিষয় হলো সেটা হচ্ছে পড়াশোনাটা আমাদের খুব ভালো করে শিখতেই হবে। সেকেন্ড সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট, কারণ আমি নিজেকে একজন নারী হিসাবে তখনই বলতে পারি যদি আমার কাছে ইকোনমিক ফ্রিডমটা থাকে এবং আমি কিছু শুধুমাত্র আর্ন করা নয়, আমি একটা জায়গায় এস্টাবলিশ থাকা। আমি আপনাকে একটু থামিয়ে বলবো, এখানে কিন্তু এডুকেশন বলতে শুধু একাডেমিক এডুকেশন না, স্কিল ডেভেলপমেন্ট। একদম, আমি হতে পারে যে আমি হয়তো মানে আমার পঠন পাঠনটা খুব বেশি বা খুব উঁচু ক্লাস অবধি নিয়ে গেলাম না, কিন্তু আমি ভালো ছবি আঁকতে পারি, একদম, আমি খুব ভালো ক্রিয়েটিভ আর্টস করতে পারি, আমি খুব ভালো নিটিং স্টিচিং পারি, আমি খুব ভালো ক্রিয়েটার, আমি ভালো গল্প লিখতে পারি। সব পেশা। আর আজকে কিন্তু এডুকেশন মানে শুধুমাত্র বুকিশ এডুকেশন বা একাডেমিক কন্টেন্ট নয়, ইট ইজ অ্যাবাউট লার্নিং ফ্যাসিলিটেশন, ইট ইজ অ্যাবাউট স্কিল ডেভেলপমেন্ট। সেইটাই হচ্ছে সব থেকে বড় টুল, সব থেকে বড় ক্ষমতা। এবং আমরা সত্যি আজকে হস্তশিল্প মেলায় গিয়ে আমরা যে ধরনের মানে কি বলবো ট্যালেন্ট দেখি, ঠিক আছে, সেটা বিভিন্ন জিনিস তৈরি হতে পারে, শাড়ি হতে পারে, বিভিন্ন শিল্প যেগুলো আমাদের ইনফ্যাক্ট ভারতবর্ষের ক্ষেত্রে বা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এমন অনেক জায়গা ছিল যেগুলো এখন আবার আস্তে আস্তে ফিরে আসছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত গ্রামের মহিলারাও কিন্তু এমপ্লয়মেন্টে চলে আসছে, আর্নিং এর জায়গাটা চলে আসছে, রাইট। তো সেই জায়গাটা তো আছেই, কিন্তু ফাইনাল যে জায়গা যেটা আমাদেরকে ডিসিশন মেকিং এর কাছে নিয়ে যাবে, অর্থাৎ এখনো আমরা সমাজে এরকম অনেক ঘটনা দেখি যে অনেক মেয়ে অনেক কিছু জানা সত্ত্বেও, অনেক কিছু করা সত্ত্বেও এমন এমন জিনিসের শিকার হচ্ছে, বা তাকে যেটা চাপিয়ে দেওয়া হচ্ছে সে সেইভাবেই চলেছে, এবং তার ফলে কিন্তু তার ফাইনাল সোশ্যাল এম্পাওয়ারমেন্ট যেটা, সেই জায়গাটা কিন্তু হচ্ছে না। তো আমরা চাইবো আজকে আন্তর্জাতিক নারী দিবসে প্রথম যেগুলো সব অশুভ সমস্ত কিছু বিদায় নিক এই পৃথিবী থেকে, এবং সব কিছু ভালো, সব কিছু শুভ, এবং সব মানে নারীদের জন্য আমরা উন্নতি, শিক্ষা এবং তাদের শক্তি, সাহস সব কিছু নিয়ে তারা এগিয়ে চলুক পৃথিবীতে। আরও অনেক এভারেস্টের থেকেও যদি আরও উঁচুতে ওঠা যায় তারা উঠুক, এটাই প্রার্থনা থাকবে আজকে আন্তর্জাতিক নারী দিবসে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা জিনিস বলে শেষ করব, আমরা তো 8 মার্চকে বলি ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, এটা প্রতিদিন, কিন্তু এটা তো every day is a women's day. একদম, মানে without women you cannot think of a day actually. কিন্তু ওই আর কি যে কোনো বিশেষ দিনে আমাদের এটা বোধহয় আমাদের মনে রাখতে হবে যে হ্যাঁ ঠিক আছে, আমরা নিশ্চয়ই কোনো একটা বিশেষ দিনে এটা সেলিব্রেশন ডে, এটা সেলিব্রেট, আমরা আবার সেলিব্রেট করতে খুব ভালোবাসি, কিন্তু মুশকিলটা হচ্ছে শুধু সেলিব্রেট করলে তো হবে না, যে কারণে সেলিব্রেট করছি তার যে এসেন্স, সেইটা কিন্তু প্রতিদিনই আমাদের নিজের মনে যেতে হবে, সঙ্গে করে মনের মধ্যে রাখতে হবে, এবং সেটা বিশ্বাস করতে হবে। ইট ইজ নট দ্য কোয়েশ্চেন অফ কিপিং ইন মাইন্ড, বাট ইটস দ্য কোয়েশ্চেন অফ বিলিভিং। আমার মনে হয় তাহলে যে অশুভ ঘটনাগুলো এখনো হয়তো ঘটে চলেছে, যেটা আপনি বললেন, সেটা বোধহয় আগামী দিনে অনেকটাই আমরা এটা থেকে বেরিয়ে আসতে পারবো। অবশ্যই পারবো, ডেফিনেটলি পারবো। তো ঠিক আছে, আমরা এরকম আড্ডা নিয়ে আবার আসবো আপনাদের কাছে পাথফাইন্ডারের স্টুডিও থেকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যারকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। মানে আমি বলবো যে থ্যাংক ইউ, যে এরকম একটা বিষয় নিয়ে আলোচনা করার বা কিছুটা আমি যতটুকু বুঝি সেই মতামত দেওয়ার সুযোগ পাওয়ার জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।